সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনার জন্য এই অনুষ্ঠানটার আজকে একটা স্পেশাল এপিসোড করছি। এর কারণ হলো, আপনারা দেখেছেন যে গত 2-3 দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর পার্লামেন্টে একটা কথার পরিপ্রেক্ষিতে সারা দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিষোদ্গারে ভরে গেছে যে উনি বছরে ৩৫ কোটি টাকার খানা খেতেন। এটা নিয়ে অনেক ধরনের অপপ্রচার চলছে। এমনকি আমরা যেটা দেখলাম যে দস্যু ইউনুসের নিয়োগ করা গোলাম মোর্তজা নামে যে প্রেস মিনিস্টার করেছে বাংলাদেশের ওয়াশিংটন দূতাবাসে, সেও লম্বা একটা ভিডিও বানিয়েছে। আমরা খুবই হতাশ হয়েছি এইসব দেখে, এবং আমরা এটাও দেখেছি যে আওয়ামী লীগ থেকেও কিন্তু এই কথাগুলোর কোনো জবাব হয় নাই। তো আমাদের সীমিত পরিসরে আমরা আজকে আপনাদের জন্য এই কথাগুলো শোনার জন্য, সত্যিকারে কি ঘটেছিল সেটা শোনার জন্য অত্যন্ত একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সংযুক্ত করছি। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়েকাউস স্যার এখনই সংযুক্ত হবেন। আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছেন? ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। স্যার অসংখ্য ধন্যবাদ, এবং আমি আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে আপনি দেখেছেন যে কত সহসা আপনি আমাকে পজিটিভলি অ্যান্সার করেছেন। আপনাকে কোনো সময় দেইনি, কারণ বিষয়টা পুরনো হয়ে যাচ্ছে এবং সারা বাংলাদেশে ফেসবুক ওরা গরম করে রেখেছে। 24-এর যারা এই বাংলাদেশে জঙ্গি উত্থান করেছে। আমি আসলে বেশি কথা বলবো না স্যার, আপনি ইস্যুটা দেখেছেন যে অর্থমন্ত্রী সংসদে বললেন ৩৫ কোটি টাকা প্রধানমন্ত্রী বছরে আহারের জন্য ব্যয় করেছেন। ঠিক স্যার, আসলে পিকচারটা কি? সাধারণ মানুষের কাছে কোন কথাগুলো পৌঁছানো দরকার, আপনি যদি স্যার কাইন্ডলি একটু আমাদের জানাতেন। ধন্যবাদ। আমার তো মাঝে মধ্যে মনে হয় এখন একটা ন্যারেটিভ এমন দাঁড়িয়েছে, কিছুদিন পরে আমাদের ওই দুই মানে স্বামী স্ত্রী কলহ করে বিচ্ছেদ করলে সেটার জন্য দায়ী হচ্ছে শেখ হাসিনা, এরকম একটা মনে হয় মানে পরিবেশ তৈরি করা হয়েছে। অথচ আমরা যারা সরকারি কাজ করেছি, আপনিও করেছেন, সবগুলি চলে হচ্ছে এক একটা নিয়মে, একটা আইনে। প্রধানমন্ত্রীর যেই খাবার বা প্রধানমন্ত্রীর এখানে যে ব্যয়টা হয় সেটা হচ্ছে একটা প্রিভিলেজ অ্যাক্ট আছে, প্রধানমন্ত্রীর রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ অ্যাক্ট। একই রকম রাষ্ট্রপতির আছে, মন্ত্রীদেরও আছে। আপনার সেটা ক্যাবিনেট ডিভিশনের ওয়েবসাইটে গেলে কিন্তু পাওয়া যায়। ওখানে একটা প্রভিশন আছে, সেটা হলো যে প্রধানমন্ত্রীর বাসায় এবং অফিসে বিভিন্ন যে অনুষ্ঠান হয় বা সবকিছু খরচ সরকার বহন করবে, এবং এটার কিন্তু আয়ন ব্যয়ন কর্মকর্তা হচ্ছে প্রধানমন্ত্রীর সচিব। অতএব প্রধানমন্ত্রীর হাত দিয়ে কিন্তু কোনোদিন কোনো বিল যায়ও নাই, প্রধানমন্ত্রীর হাত দিয়ে কোনো বিল সইও হয় নাই, এবং রিকোজিশনও যায়নি। আর গণভবনে দুইটা ধরনের আছে, একটা হচ্ছে ওনার নিজস্ব খাবারের জন্য, আর একটা হচ্ছে বিভিন্ন যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানের রিকোজিশন সাধারণত এমএসপিএম বা এএমএসপিএম প্রেরণ করে আমাদের কার্যালয়ে, এবং সে অনুযায়ী ডিসবার্স হয়। এবং এই বিভিন্ন অনুষ্ঠান যেটা হয় ঈদের সময় সবার সাক্ষাৎ বা বিভিন্ন পার্টি অনুষ্ঠান বা ওই যে বুদ্ধিজীবীদের সাথে ওনার অনুষ্ঠান, যত ধরনের অনুষ্ঠান ওনার বাসভবনে হয়, সেই বাসভবনের খরচটা ব্যয়টা নির্বাহ করা হয় সরকারি খাত থেকে। এই যে ব্যয় নিয়ামক খাত নামে একটা খাত আছে, ওখান থেকেই সম্ভবত ওরা এই এজি অফিস থেকে এই ৩৫ কোটি টাকার হিসাবটা নিয়েছে। আর আপনি যে বললেন জুলাই মাসে যেই কি বলবো এটা অনৈতিক, স্যার আপনি কি বলবেন? আমি এটাকে সরাসরি জঙ্গি উত্থান হিসাবে দেখি স্যার। এটা আমাদের ভদ্রভাবে বলার চেষ্টা করছি আর কি। কারণ সেদিন তো তখন তো আমাদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের যত নথিপত্র আছে সবই গায়েব হয়ে গেছে এবং পুড়িয়ে দেওয়া হয়েছে।
না হলে এটার সম্পূর্ণ হিসাবটা পাওয়া যেত। আর এখনো পর্যন্ত যদি হিসাবটা বের করতে চান, প্রধানমন্ত্রী খাবার কি খেয়েছে, হ্যাঁ? আপনাকে ২ টা ভাগে আমি বলি। একটা হচ্ছে প্রধানমন্ত্রীর খাবার বা আমরা সবাই মোটামুটি জানি যে উনি একাহারী। উনি এবং ওনার ওখানে ৩ জন আ কর্মচারী মহিলা কাজ করতেন। এদের জন্য রান্নাবান্না হতো এবং প্রায় সময় নিজেও রান্নাবান্না করতেন এবং এই খাবারের দায়িত্ব বা এই বাজার করার দায়িত্ব ছিল হচ্ছে পর্যটনের। এবং আমার ধারণা এখন যদি পর্যটন আ গিয়ে আ পর্যটন কর্পোরেশনে গিয়ে যদি খোঁজ নেওয়া যায়, তাহলে উনার বাজার খরচটা কত হয়েছে সেটা সম্পূর্ণভাবে পেয়ে যাবে। এবং সেই জায়গায় মানে আমার ধারণা আমি অনুরোধ করব যারা এই কথাগুলি বলছে তারা পর্যটন থেকে নিয়ে যদি বের করে দিতে পারে তাহলে আশ্চর্য হয়ে যাবে প্রধানমন্ত্রীর খাবারের পিছনে কত টাকা খরচ হয়েছে। কারণ উনি নিজে মোটামুটি একাহারী ছিলেন। আর ওই ওই যে কি বলে? ওই উনার নেতা কর্মী যারা আছে বা বিভিন্ন রকমের আছে সবাই কিন্তু খাবার পাঠিয়ে দিত। উনি না করার পরেও পাঠাতো। আর উনার ওই যে বলত যে উনার বিরক্ত সময় নষ্ট হতো বিলি করার জন্য, হ্যাঁ? এবং সেটা কিন্তু অনেক সময় নিচের থেকেই বিলি হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। অতএব প্রধানমন্ত্রীর খাবারের জন্য পয়সা খরচ হয়েছে এটা সঠিক না। তাহলে এই টাকাটা কোথায় খরচ হয়েছে? এই টাকাটা খরচ হয়েছে হচ্ছে আমাদের কার্যালয়ে যখন আ প্রধানমন্ত্রীর কার্যালয়ে যত ধরনের মিটিং হয়, বিভিন্ন সভা সমাবেশ হয়েছে এবং আ কি বলে এটা? ওই আ আ গণভবনে যত ঈদের অনুষ্ঠান থেকে আরম্ভ করে বিশেষ করে আগে যেটা ছিল সেটা হচ্ছে আ রমজান মাসে দিনদের দিয়ে আ শুরু হতো এবং তারপরে সব জায়গায় আম মানি আম বি মোটামুটি ১০০০ খানেক লোক এবং ঈদের পরে তো একটা ওই নিয়ম ছিল উনার ওখানে একদিন আ আ গণভবনের গেট উন্মুক্ত থাকতো এবং সেখানে কোনো পাস লাগতো না। মানুষ এসে ঢুকে এখানে উনার সঙ্গে সালাম করে যেত এবং কি বলে এটা? ওই যে ওই তখন সাথে খাবারেরও আয়োজন থাকতো। অতএব এই বিষয়গুলি সবগুলি কিন্তু ওই যে প্রিভিলেজ অ্যাক্ট অনুযায়ী দেওয়া হয়েছে এবং আ এটার রিকুইজিশন এবং এই যে আবার বলি এই যে যারা এখানে সাপ্লাই করত ২ থেকে ৩ টা কোম্পানি সাপ্লাই করত এবং এই সাপ্লাইটার দায়িত্ব ছিল কিন্তু আমাদের যেটা সরকারের পদ্ধতি আছে স্পট কোটেশন অথবা টেন্ডারের মাধ্যমে তাদের সঙ্গে একটা চুক্তি হয়ে যেত ১ বছরের জন্য বা ৬ মাসের জন্য এভাবে করে করা হতো। এটা পুরোটাই দায়িত্ব ছিল হচ্ছে সচিবের আ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে আ সরি প্রধানমন্ত্রীর আ সামরিক সচিব এবং সহকারী সামরিক সচিব সেই হিসাব নিকাশটা সরি কি বলে এটা? এই ডিমান্ডটা প্লেস করত। সেই অনুযায়ী টাকাটা ডিসবার্স হতো। এবং এটার একটা খাত আছে, নির্দিষ্ট খাত সেটাকে বলে ব্যয় নিয়ামক খাত। এবং এর থেকে যদি কারো জানার ইচ্ছে হয়, উনি কত খেয়েছেন, তাহলে সেটা পর্যটন থেকে কারণ পর্যটনের একটা ব্যক্তিকে দায়িত্ব ছিল এই প্রধানমন্ত্রীর ব্যক্তিগত খাবারের জন্য বাজার করার। এবং সেই হিসাবটা পর্যটন আবার যখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাতো, সেই অনুযায়ী পেমেন্ট হয়েছে। অতএব আ আমি নিশ্চিত হয়ে বলতে পারি কয়েক লক্ষ টাকাও হবে কিনা আমার সন্দেহ আছে। যে ৩৫ কোটি টাকা যে বলা হচ্ছে, সেটা তো সম্পূর্ণরূপে অবাস্তব। ৩৫ কোটি টাকা খরচ হয়েছে, অবশ্যই খরচ হয়েছে। প্রিভিলেজ একটা আরো একটা জিনিস আছে, সেটা প্রাসঙ্গিকভাবে বলে রাখি। সেটা হচ্ছে যে আমাদের যেই আ আমাদের যেই আ আ সরি প্রধানমন্ত্রীর যে প্রিভিলেজ অ্যাক্ট অনুযায়ী যে খরচটা হয়, এটা কিন্তু অডিটেবল এবং প্রতি বছরে কিন্তু অডিট হয়েছে। একমাত্র অডিট হয় না রাষ্ট্রপতির যে খরচগুলি হয়, সেটার কিন্তু নন অডিটেবল আইনেই বলা আছে।
আর এই আইনে কিন্তু সেই প্রিভিলেজটা দেওয়া হয় নাই ওনাকে, যে কারণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বা প্রধানমন্ত্রীর প্রিভিলেজ অ্যাক্ট অনুযায়ী যেই খরচ হয় সেটা কিন্তু বাংলাদেশের এই যে অডিট ডিপার্টমেন্ট অডিট করে। এখন তো অনেকে বলবে হয়তো কার কত সাহস হয়েছে। আমার ধারণা এখন যারা আছে তারা অডিটটা করতে পারে কোথায় খরচ করেছে। আর যেহেতু সমস্ত কার্যালয়ের নথিপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে ওই যে আমাদের অডিট ডিপার্টমেন্টের ব্যয় নিয়ামক খাত থেকে এই টোটাল ফিগারটা নিয়ে এই অযথা একটা মানে ইস্যু তৈরি করা হচ্ছে, যেটাকে আমার ধারণা মানে আমি এটুক তো বলতে পারবো নিশ্চিত হয়ে যে একই রকমের খরচ পূর্ববর্তী সরকারেও হয়েছে এবং বর্তমান সরকারে একইভাবে হচ্ছে বা হবে। এটা প্রধানমন্ত্রীর কার্যালয়ে বা প্রধানমন্ত্রী একজন রাজনৈতিক ব্যক্তিত্ব থাকেন। ন্যাচারালি ওনার সাথে প্রচুর দেশি বিদেশি অতিথি আসে। তারপরে হচ্ছে পার্টির লোকজন আসে। তারপরে হচ্ছে আপনার কর্মকর্তারা আসে এবং প্রতিদিন ওনাকে অনেক মিটিং করতে হয়। সেই মিটিংগুলির ব্যয় নির্বাহ পুরোটাই কিন্তু এখান থেকে হয়েছে। এবং এটা সেইজন্য এই ফিগারটা বের করে দেওয়া হয়েছে, যার ভিতরে আমি ব্যক্তিগতভাবে বা আমরা যারা মিটিং করেছি কার্যালয়ে, আমাদের খরচটাও এখানে অন্তর্ভুক্ত রয়েছে। স্যার, তাহলে যেটা বুঝলাম আপনার কাছ থেকে, এই যে ঈদের রিসেপশন বা এগুলো যেটা হয় সেই খরচটাও এখানে অন্তর্ভুক্ত। অবশ্যই। প্রধানমন্ত্রী ঈদে পূজায় বিভিন্ন রিসেপশন করেন না, যে গণভবনে এসে একেবারে সারা বাংলাদেশের ভিআইপিরা ওইখানে যান। নানান ধরনের উৎসব হয় যেগুলো অত্যন্ত জরুরি। আর একটা জিনিস স্যার, আপনাকে স্যার আপনার সামনে বলাটা বাহুল্য হয়ে যায় যে আমরা দেখেছি যে কিন্তু জননেত্রী শেখ হাসিনা বিশেষ করে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের বা বাংলাদেশের যারা সৃষ্টিশীল মানুষ এবং যারা অনগ্রসর মানুষ, নানান ধরনের মানুষকে তিনি কিন্তু তার এই সরকারি বাসভবনে দাওয়াত করতেন বিভিন্ন উপলক্ষে। তাদের জন্য আসলে খাবার দাবারের ব্যবস্থা থাকতো। আমি তো সরকারি কাজে যতটুকু করেছি আমি দেখেছি যে আসলে ৩৫ কোটি টাকা, এটা মানুষকে বলা অনেক, কিন্তু আসলে এই টাকাটা আমার কাছে মোটেও বড় কিছু মনে হয় নাই। সাথে আরেকটা জিনিস স্যার, আজকে একজন ফেসবুকে লিখেছেন, বর্ণিল রহমান নামে একজন লেখক, খুব ভালো লেখেন উনি। উনি বলেছেন যে প্রধানমন্ত্রীর অধীনে কিন্তু অনেকগুলা মন্ত্রণালয় ছিল, ৫-৬টা মন্ত্রণালয়। সুতরাং নানানভাবে আসলে এই টাকার খাবারের খরচটা কিন্তু বিভাজিত হয়েছে, অনেকভাবে ব্যয় হয়েছে। না। কিন্তু এই যে এটা আবার অবশ্য আমি ফর সেক যেটা বলতে হয় সেটা হচ্ছে যে এই টাকাটা পুরোটাই কিন্তু প্রধানমন্ত্রীর অ্যাক্টিভিটিজ এর। এটা ওই যে এই বিভিন্ন মন্ত্রণালয়ে আলাদা খাত আছে, সেখান থেকে তাদেরটা ব্যয় হয়। কিন্তু আমাদের এখানে যেমন ধরেন আপনার প্রতিটা ভিডিও কনফারেন্স হোক বা আপনার মানে মাননীয় প্রধানমন্ত্রী তো সারাক্ষণই মানুষের মধ্যে থাকতেন। আর উনি অনেক সময় নিজেও মানে রান্না করতেন। আর তাছাড়া উনার কাছে উনি বললাম তো, উনি যদি চাক বা না চাক, উনার নেতাকর্মীরা উনার বাসায় ফল একটা ধরেন উনার আম ভালো হয়েছে। এই আমের সিজনে উনার পুরা গণভবন ভরে যেত খালি ফল আসছে, এই আম আসছে বা কাঁঠাল আসছে বা ওই যে খাবার আসছে, তারপরে হচ্ছে মাছ আসছে। এগুলি বিলি বিভিন্ন জায়গায় হয়েছে। অনেক সময় আমরা আবার বলতাম যে, "আমাদেরকে তো দেন না।" তো বলে যে, তোমরা বড়লোক, তোমাদেরকে দেব না। আমাদের গরিব যারা আছে তাদেরকে দেব।" তো উনি কিন্তু সারাক্ষণ বিলিই করতেন। আরো একটা জিনিস বলি আমি। আমার স্ত্রীও কিন্তু আ উনার কাছ থেকে ২ টা শাড়ি পেয়েছে। আমার মেয়েরাও ২ টা শাড়ি পেয়েছে। এবং ঈদের সময় উনি করতেন কি, এই যে বিভিন্ন সময় মানুষ উনার কাছে শাড়ি পাঠাতেন, উনি তো সেগুলি পড়তেন না। তো সেগুলি এই যে আমাদেরকে ঈদের সময় পাঠিয়ে দিতেন এবং ঈদিও পাঠাতেন উনি। তো একজন মানবিক মানুষকে এইভাবে অবমূল্যায়ন করাটা, এটা আমার তো মনে হয় না যে এটা কোনো সঠিক কাজ হচ্ছে। এবং এইভাবে এই তথ্য, হ্যাঁ? এই যে এখন তথ্যের যেই মানে অপব্যবহার, সেইটা একটু আমাদের মনে হয় একটু সংযত হওয়া উচিত। বিশেষ করে রাষ্ট্রীয় পর্যায়ে যদি এভাবে হয়ে থাকে, আমার ধারণা
রাষ্ট্রীয় পর্যায়ে যখন এই তথ্যটা পেয়েছেন, মানে হুমড়ি খেয়ে পড়ার আগে একটু যাচাই করে নিয়ে তারপরে বলাটা মানে সমীচীন ছিল। স্যার, আরেকটা জিনিস কিন্তু এখানে আছে যে সরকারি খরচ আর ব্যক্তিগত খরচ কিন্তু এক না। আমি যদি সরকারিভাবে, আপনি স্যার এটা বলেছেনও, যদি আমি ধরেন স্যার ডিম কিনি, আমি বাজারে গিয়ে যদি এক হালি ডিম 100 টাকায় কিনি, সরকার কিন্তু এটা 100 টাকায় কিনতে পারবে না। এই কেনার যে প্রক্রিয়া, সেটাতে কিন্তু আরো 40, 50, 60 টাকায় কিন্তু বেশি লেগে যাবে, তাই না স্যার? সেটা তো আছেই। তবে মানে বললাম তো, এখন যদি প্রধানমন্ত্রীর খাবারের খরচ, যদি আমাদের খাবারের খরচকে যদি প্রধানমন্ত্রীর খাবারের খরচ বলা হয় তাহলে ভুল হবে। এবং আমি ওই যে অনুরোধ করব, পর্যটনে যদি যায় এবং পর্যটনে যে আমি আর নাম বলছি না, আমরা তার নামও জানতাম, সে এসে বাজার করত, বাজার করে দিয়ে যেত চাহিদা অনুযায়ী, এবং সেটা থেকে হিসাব নিলে ওনারা বেচারারা সবাই খুব হতাশ হবেন, মানে খুব দুঃখ পাবেন যে এরকম একটা মজার কাহিনী পেয়েছিলাম, হায়রে এটা তো সঠিক না, কারণ উনার ব্যক্তিগত খরচটা ছিল অত্যন্ত কম। এইটা স্যার আমি কিছুটা সাক্ষী দিতে পারি, আমার সাক্ষী তারা নিবে না হয়তো। 2019 সালে প্রধানমন্ত্রী স্পেনে গিয়েছিলেন। ওই যে স্যার COP6 ছিল বোধহয় ওইটা, COP6 আপনি ছিলেন না ওই ডেলিগেশনে, আপনাকে খুঁজেছিলাম। আপনি তো সাধারণত থাকতেন স্যার এগুলোতে। তখন প্রধানমন্ত্রী কি খেয়েছেন এটা আমি দেখেছি। প্রধানমন্ত্রী সেখানে 2 রাত ছিলেন, 2 দিন। উনি শুধু সবজি আর ভাত খেয়েছেন, মানে আমরা যেটাকে সাদা ভাত বলি, এবং সেটা আমরাই ব্যবস্থা করেছিলাম এবং আমি নিজে ব্যবস্থা করেছিলাম। তো সেখানে তো আমরা দেখেছি আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি খান। আমাদের দুঃখটা হলো কি স্যার, বাংলাদেশটা 2024-এ যে চরমপন্থীদের উত্থান হয়ে গেল, এই উত্থানটা করেছে 3টা জিনিসের উপর ভিত্তি করে তারা, মানে অপপ্রচারকারীরা। একটা বলেছিল যে শেখ হাসিনার সব টাকা পয়সা বিদেশে পাঠিয়ে দিচ্ছে, তারা হিসাব করে দেখিয়েছে। দেবপ্রিয় ভট্টাচার্য বছরে আপনার প্রতি মাসে, ওরা এমন হিসাব দিয়েছিল যে প্রতি মাসে $1.5 বিলিয়ন শেখ হাসিনা সরকারের আমলে বিদেশে পাচার হয়েছে। আমরা একটা যুক্তি তুলেছিলাম অনলাইনে যে সেটাই যদি হয়, তাহলে ইউনুসের আমলে যে 18 মাস, সেই 18 মাসে তো কমপক্ষে আপনার স্যার 18 বিলিয়ন শুধু এই পাচার না হওয়া টাকা থেকে বাঁচত। কিন্তু দেখা গেছে ইউনুস 2 লক্ষ কোটি টাকা নাকি ঋণ করেছে। আর একটা জিনিস বলা হয়েছিল যে উনি সব গুম খুন করতেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই গুম খুনে আমরা দেখেছি যে এই দিয়ে ভূমধ্যসাগর দিয়ে যখন মানুষ ইউরোপে পার হয়, আফ্রিকা থেকে ইউরোপে যত মানুষ নৌকা থেকে পড়ে মরে যায়, নৌকা ডুবিতে সাগরে মারা যায়, সবগুলা গুম আর খুনের তালিকায় তারা যুক্ত করেছিল। আর একটা ইস্যু তারা বলেছিল যে শেখ হাসিনা রাষ্ট্রটাকে, বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে, যেটা ছিল পরিপূর্ণ একটা মিথ্যা জিনিস, যেটা আমি নানান জায়গায় বলেছি। এখানে স্যার আপনার সময় নষ্ট করব না। কিন্তু একটা বিষয় যেটা দুর্বলতা ছিল, আপনারা স্যার ছিলেন, আমরা সবাই সরকারি চাকরি করেছি, আমরা কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কিন্তু এই অপপ্রচারগুলোর কিন্তু কোনো জবাব হয়তো দিয়েছেন বিভিন্ন জন বিভিন্নভাবে, কিন্তু কোনো কার্যকরভাবে কিন্তু এই অপপ্রচারের জবাব দেয়া হয় নাই। এবং আমরা দেখলাম যে গত 48 ঘন্টা এই যে প্রধানমন্ত্রীর খাবার নিয়ে যে একটা যেটা তিলকে তাল করা হয়েছে, যে জিনিসটা আপনি স্যার বলেছেন যে তারেক রহমান সাহেব এসে কি করলেন, উনি 100 টাকার খাবারের একটা চটকদার বিজ্ঞাপন দিয়ে দিলেন, সারা বাংলাদেশের মানুষ ওইটাকে একটা ভালোভাবে গ্রহণ করেছে। কিন্তু শেখ হাসিনা সরকার তো আসলে চমক এবং চটকে নির্ভর করে নাই, দেশের উন্নয়নের উপর নির্ভর করেছিলেন। তো এইভাবে তারা এখনো চটক চমক ইত্যাদির উপর আছে। পক্ষান্তরে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের পক্ষ থেকে এইসব অপপ্রচার সরকারে থাকতেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ভালোভাবে কাউন্টার করার। এখনো কিন্তু আওয়ামী লীগের যা কিছু মেকানিজম আছে, তারা কিন্তু, আমি গতদিন একেবারে ক্ষোভের সাথে একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেল থেকে ছেড়েছি যে 48 ঘন্টা 30 ঘন্টা চলে গেল, আওয়ামী লীগ তারা নিজেরা কিন্তু এইটার একটা জবাব দিতে পারতো, তারা কোথাও জবাব দেয় নাই। সেটার পরিপ্রেক্ষিতে স্যার আপনি আমার চ্যানেলে এসেছেন, আপনাকে স্যার অনেক ধন্যবাদ। আমরা এইটার পরে স্যার আপনাকে খুব বেশিক্ষণ রাখবো না। তো
আমি যে কথাগুলো বললাম সেটার উপর কি স্যার আপনি কোনো মন্তব্য করবেন কিনা? প্রথম আমার তো ধারণা আপনিও আওয়ামী লীগের না, আমিও আওয়ামী লীগের না। না স্যার, আমরা সেটা বলবো আমরা স্যার। কর্মকর্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কাজ করেছি, তার ডেডিকেশন দেখেছি, তার দূরদর্শিতা দেখেছি, তার মায়া দেখেছি এবং তার সততাও দেখেছি। এবং যখন এই যে তাকে অপমানিত করার একটা যে প্রয়াস চলছে সেই জায়গায় প্রতিবাদ করা একজন বিবেকবান মানুষ হিসেবে যে প্রয়োজন, সেখান থেকে আমি আপনি এখানে একসাথে হয়েছি। এবং আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের কারণে আপনি অ্যাম্বাসেডর হয়েছেন, আমি মুখ্য সচিব হয়েছি এবং এইজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে যেরকম ধন্যবাদ দেই, তেমনি আমাদের মুক্তিযুদ্ধে যারা আ শহীদ হয়েছেন তাদেরকে দেই। আমার পরিবারের যেই ৩ জন আ নিহত হয়েছেন, আ নিখোঁজ হয়েছিলেন তাদেরকে ধন্যবাদ দেই এবং বঙ্গবন্ধুকে দেই এটা নেতৃত্ব দেওয়ার জন্য। এবং মুক্তিযোদ্ধারা যারা যুদ্ধ করেছেন তাদেরকে দেই। আমরা এই জায়গা থেকেই কিন্তু আ এটা যখন ভুলুণ্ঠিত হয়, এটাকে অপমানিত করা হয়, তখন কিন্তু খারাপ লাগে। হ্যাঁ? এবং তখন নিজের বুকে আম এটা এসে লাগে। এখান থেকে কিন্তু আমরা একসাথে হয়েছি। আমি বা আপনি মানে ওই আওয়ামী লীগ সরকার আসলে ওখানে আমরা মন্ত্রী হব বা এইরকম ওখানে গিয়ে রাজনীতি করব সেই আ ইচ্ছা আমারও কখনো নাই, আপনারও নেই। কিন্তু আমরা বিবেকবান মানুষ হিসেবে যদি আমরা এই যে একসময় ওই যে আপনার মনে আছে কিনা মামুনুর রশিদ বলেছিল যে রুচির দুর্ভিক্ষ চলছে জি স্যার। এবং তখন কিন্তু আমাদের এই যে 'প্রথম আলোর' মতো প্রভাবশালী পত্রিকার মধ্যে সেটার সমালোচনা করে কিন্তু আর্টিকেল লিখেছিল। ওরা আবার ইদানিং একটা শুরু করেছে বাচ্চা কিছু ছেলেকে দিয়ে লেখা। লিখিয়ে মানে ওই মতামতের জন্য পত্রিকা দায়ী নয় বলে লিখে দিয়ে এটাকে করতে থাকে। রুচির যে দুর্ভিক্ষ এখন এই যে ওপেন আ আ সোর্স বা এই যে ধরেন আমাদের যেই কি বলে এই আ আ আ তথ্য মানে আদান-প্রদানের যেই মিডিয়াগুলো, সোশ্যাল মিডিয়াগুলো এখন যে সহজ হয়েছে, তাতে রুচির যে পরিমাণ অধঃপতন হয়েছে এবং অপব্যবহার হয়েছে, আপনি বলতে পারেন যে আওয়ামী লীগ এই জায়গায় ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগ ছলচাতুরি করাটা হয়তোবা শিখে নাই, হ্যাঁ? এখনো পর্যন্ত আপনি যদি দেখেন মানে আওয়ামী লীগের বা এই মুক্তিযুদ্ধের সপক্ষের লোকজন কিন্তু খুব বেশি বুদ্ধিমান না। এরা আবেগতাড়িত। আমরা আবেগে এবং আমাদের বিবেককে এই ২ টাকে আমরা আ প্রধান হিসেবে রাখি। তো এখানে এই যে ধরেন প্র শেখ হাসিনার মানে এই যখন আমি এই ন্যারেটিভটা শুনি যে দেশকে ধ্বংস করে দিয়েছে, হ্যাঁ? যেই দেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ডেভেলপমেন্ট মিরাকল হিসেবে বিবেচিত হয়েছে। এখানে কিন্তু কোনো আওয়ামী লীগের সদস্য বলে নাই ডেভেলপমেন্ট মিরাকল। এটা কিন্তু আপনার ওয়ার্ল্ড ব্যাংকের একটা কনফারেন্সে বলা হয়েছিল। বা এরকম আন্তর্জাতিক সংস্থাগুলোই কিন্তু আপনার যেমন ধরেন ওই জেফ্রি স্যাক্স শেখ হাসিনাকে বলেছিল জুয়েল ইন দ্য ক্রাউন অ্যা হিসেবে এসডিজির উনার অগ্রগতির জন্য। এবং শেখ হাসিনার সাথে প্রতিশোধ নিতে গিয়া আমার ধারণা এই যে অ্যা কি বলে এটা? ওই যে অ্যা আমাদের উন্নয়নশীল দেশে উত্তরণটাকে পিছিয়ে দেওয়া হয়েছে। জি স্যার। হ্যাঁ? এই যে আমার যেই প্রাইডটা তৈরি হয়েছে, শেখ হাসিনা কি সব দিক দিয়ে পারফেক্ট ছিলেন? অবশ্যই না। সে তো মানুষ। সে কি আ ইয়ে পয়গম্বর? কিন্তু সে সময়ে যে অর্থনৈতিক প্রগতি হয়েছিল, সামাজিক উন্নয়ন হয়েছিল, নারীর ক্ষমতায়ন হয়েছিল, আপনার স্কুলের অ্যাটেন্ডেন্স বেড়েছিল। যার ফলে আমাদের একটা সম্মান পৃথিবীর মধ্যে আমরা পেয়েছিলাম। এখন সেইটাকে তো আগায় নেওয়া দরকার। দিস ইস কাইন্ড অফ রিলে রেস। শেখ হাসিনা কি বাংলাদেশের আজীবন প্রধানমন্ত্রী থাকতেন? অবশ্যই না। বা আওয়ামী লীগ কি বাংলাদেশে সবসময় ক্ষমতায় থাকবে? অবশ্যই সেটা আমরা প্রত্যাশা করি না। কিন্তু একজন যখন দৌড়াইয়া যে ডিসট্যান্সটাকে এগিয়ে নিয়েছে, সেই ডিসট্যান্সটাকে যদি আপনি
ওই নাম্বারটা কেটে দেন, তাহলে তো আমাকে পুরো জাতিকে পিছনে নিয়ে যাওয়া হবে। এই জায়গায় হচ্ছে আমার দুঃখটা। এবং আমাদের মানে তথাকথিত সুশীল সমাজরা এইটাকে কখনো মানে এই শেখ হাসিনাকে অবমূল্যায়ন করার জন্য, এবং এই যে ধরেন যারা বৈদেশিক ২-৪ টা গ্রান্টের উপর নির্ভর করে চলে, এদের এই যে পা চাটার স্বভাব থেকে আমাদের আজকে এই অবস্থাটা হয়েছে। এটা আমার ব্যক্তিগত অভিমত। না হলে কিন্তু আমরা মানে এই হঠাৎ করে মনে হলো যেন আপনার ওই যে ছাদ ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছে। এইটা কখনো আমরা প্রত্যাশা করিনি। আপনার মানে দলীয় বলেন বা প্রশাসনিক দুর্বলতা বললেন, সেগুলি নিয়ে আপনি কথা বলতে পারেন। কিন্তু $৭০০ থেকে $২৬০০ এ উন্নীত করা, হ্যাঁ? আপনার ওই যে এটা আমি আগেও বলেছি, এই যে হলিস চেনেরি যে আপনার ওয়ার্ল্ড ব্যাংকের চিফ ইকোনমিস্ট ছিল স্বাধীনতার সময়, তখন তার একটা কমেন্ট ছিল যে এই দেশ যদি $1000 তার ইয়ে হতে লাগবে হচ্ছে ১০০ বছর, হ্যাঁ? পার ক্যাপিটা ইনকাম উন্নীত করতে হলে। অথচ দেখেন আমরা সেই $৭০০ থেকে ১ লাফে কোথায় উঠেছি। যেই শেখ হাসিনা যখন ২০০৯ এ ক্ষমতায় এসছিল, তখন শুরু করলেন হচ্ছে টোটাল জিডিপি $১০০ বিলিয়ন নিচে পাকিস্তানের। আর উনি যাওয়ার সময় বাংলাদেশের জিডিপি $১০০ বিলিয়ন বেশি রেখে গেলেন। পাকিস্তানের চেয়ে। পাকিস্তানের চেয়ে, হ্যাঁ? পার ক্যাপিটা জিডিপি এখন স্যার প্রায় দ্বিগুণ বাংলাদেশের, শেখ হাসিনা যখন তার সরকারের যখন পড়ে যায়। তো এখন পাকিস্তানের ১.৫ থেকে দ্বিগুণ। মানে না, একদম ক্লিয়ার কাট $১০০ বিলিয়ন বেশি ছিল তাদের থেকে। সম্ভবত আমাদের তখন ছিল হচ্ছে ৪৫০, তাদের হলো ৩৫০ বা এরকম। তো এখন সেই জায়গায় আমাদের যেটাকে নিয়ে আমাদের গর্ব করা দরকার, সেই জায়গায় কিন্তু আমরা মনে করতেছি যে না, যা করা হয়েছে সবই অপকর্ম। আপনার এটা আমি আগেও বলেছি, এই যে কিছুদিন আগে একজনের সঙ্গে ইন্টারভিউ দিকে বারবারই খালি মানে দুর্নীতি, দুর্নীতি, দুর্নীতির কথা বলছে। আরে ভাই! আমি স্যার ওই জায়গাটা একটু আসতে চাই, যদি স্যার একটু সময় দেন। আমি ওই অনুষ্ঠানটা দেখেছি জি, এবং যেই ভদ্র মহিলা স্যার ইন্টারভিউ করছিল, সে আপনাকে কথা বলতে দিচ্ছিল না। আপনার ভদ্রতার সুযোগ নিয়ে সে দেখলাম যে ওই যেভাবে আপনি বললেন স্যার, যেইভাবে করলে জঙ্গি এবং ২০২৪-এর চরমপন্থীরা যেই কথাগুলো শুনতে চায়, আপনার মুখ থেকে বারবার ওই কথাগুলো বের করে নিয়ে এসে, আমি আসলে স্যার এই জায়গাটা আসতাম। আমার মনে হয় স্যার আমাদেরকে খুব সোচ্চার হওয়া উচিত, কারণ দেশটা তো আসলে ধ্বংস হয়ে গেছে। এই যে শেখ হাসিনার খাবারের খরচ নিয়ে আসছে ভালো কথা, তারা কি করেছে? ইউনুস আসার পরে আপনি যেটা বললেন স্যার, এই যে পার ক্যাপিটা জিডিপি কমে গেছে, আমাদের যেভাবে কারখানা বন্ধ হয়ে গেছে এবং যেইভাবে অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোর দিকে মনোযোগ সরিয়ে নিয়ে তারা এখনো শেখ হাসিনার যে শাসন, সেই শাসনের এরা তো এটা কোনোদিন ম্যাচ করতে পারবে না। বাংলাদেশকে তো অর্থনৈতিকভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে গত ১.৫-২ বছরে। সেই দিক থেকে মনোযোগ ফিরিয়ে নিয়ে এখনো এইসব ইউটিউবাররা একজন ভদ্রতার মানে একজন যার ইন্টারভিউ নিচ্ছে তার ভদ্রতার সুযোগ নিয়ে বারবার আসলে আলোচনাটাকে ভিন্ন দিকে ঘুরিয়ে দিচ্ছে। আমি দেখে খুব আহত হলাম স্যার। আপনি ভদ্রতায় করছেন দেখে আমি হলে কিন্তু স্যার অত্যন্ত কড়া জবাব দিতাম তাকে। বলুন স্যার, সরি স্যার আপনাকে থামানোর জন্য। না, না, আপনার সাথে আমি একমত। আসলে ব্যাপার হচ্ছে যে ধরেন আপনি যদি মানে যেটা হয় যে আমাদের সরকারি কর্মচারীদেরকে আমরা যখন চাকরিতে ঢুকেছি, আপনি তো মনে হয় আপনি কোন ইয়ারে ঢুকেছেন? আমি স্যার ২০০১-এ। ২০০১ এ তখনও খুব একটা ইয়ে ছিল না। শেখ হাসিনা আসার পর থেকে আমাদের ধরেন গাড়ি দিয়েছে ডিএস দেরকে, হ্যাঁ? তো আমাদের মোটামুটি এখন কিন্তু মানে ওই শেখ হাসিনা মানে ওনার কাছ থেকে মাঝে, মাঝে বলে যে এই বেতন-টেতন বাড়িয়ে তোমাদের সুবিধা বাড়িয়ে তো একটা প্রবলেমে পড়ে গেছে। এখন তো কেউ প্রাইভেট চাকরি চায় না। সবাই শুধু সরকারি চাকরি খোঁজে। হ্যাঁ? তো এখন আমাদের এই যে এই পরিবর্তন, আমরা যে ধরেন আ অর্থনৈতিকভাবে ভালো আছি। আপনি যদি আপনার পকেটে যদি মানে এই আ ৳১০,০০০ থাকে, হুম? তাহলে আপনি যদি শার্ট কিনতে যান যে ৳১০,০০০ খরচ করব, তাহলে ওই মানের শার্ট কিনবেন। তাই না?
অথবা 10টা কিনবেন। হ্যাঁ? আর যদি আপনার কাছে ৳১,০০০ থাকে তাহলে আপনি একটা কিনবেন বা আ আরো ওই স্বল্প দামে আপনার কাজটা আপনি শেষ করবেন। তো এখন বাংলাদেশে সরকারি পর্যায়ে বলেন, বেসরকারি পর্যায়ে বলেন যে এই যে ৭০০ থেকে ৪ গুণ বেড়েছে, এই ৪ গুণের যে ফলাফল সেটা তো দৃশ্যমান হবে। তাই না? আপনি দেখবেন যে আপনি আপনার কাছে টাকা আছে, আপনি একটা বাড়ি করেছেন। আপনি একটা ভালো গাড়ি কিনেছেন। অথবা আপনি দান করছেন। অথবা আপনি বাংলাদেশে গিয়ে দেখেন আপনার সমস্ত আমাদের যাদের পরিবারের ইয়ে ছিল, মসজিদ ছিল, সবগুলো এখন চকচক করছে। কারণ কিছু টাকা হয়েছে আমরা সেই মসজিদটাকে ভালো করেছি। এই জিনিসটা যেটা হয়েছিল সেইটাকে আমি এখন বলছি যে চুরি। হ্যাঁ? উন্নতি আর চুরি তো এক জিনিস না। আপনার এই যে এই এ পাওয়ার সেক্টরে বরাবর বলে যাচ্ছে যে ব্যাপক দুর্নীতি হয়েছে। কারণ ওই যে এই বিশেষ আইন দিয়ে দুর্নীতি করেছে। আপনাকে আমি পার ইউনিট কস্টে যদি হিসাব করে দেখেন যেটা এই আ ওই ভদ্রমহিলাকেও বলার আমি চেষ্টা করেছি যে আমাদের বড়, বড় প্রকল্প মাঝখানে আরেকটা জিনিস বলি। আপনার কাছে যদি সময় থাকে তাহলে একটু বলতে আমার চাই। সময় আছে স্যার। আপনি তো বলছিলেন যে আপনারা যাবেন সেজন্য। আমি স্যার শুনতে আগ্রহী এবং আশা করি স্যার আপনি ভবিষ্যতেও আমাদের সময় দিবেন। আমরা হয়তো খুব বেশি মানুষ ওদের মতো রিচ করতে পারবো না, যারা জঙ্গিদের সমর্থক হয়ে ইউটিউব করে। কিন্তু আমরা ইফেক্টিভ মানুষদের কাছে রিচ করার চেষ্টা করব। আর আমরা যাই পারি আমাদের আসলে স্যার এই চেষ্টাটা চালিয়ে যেতে হবে। আমি তো একেবারেই অ্যামেচার, বক্তৃতাও দিতে পারি না। কিন্তু হ্যাঁ, আমি তবুও জেদ করে এসেছি যে আমাদের এই কথাগুলো আমরাই চেষ্টা করব সবার কাছে পৌঁছানোর। স্যার আপনি বলুন স্যার। না এই যে ধরেন মেগা প্রকল্প, মেগা দুর্নীতি। এটা টার্ম চালু করে দিয়েছে। হ্যাঁ? মেগা প্রকল্প, মেগা দুর্নীতি। আচ্ছা, মেগা প্রকল্প বাংলাদেশে যতগুলি হয়েছে, সবগুলি কিন্তু ডেভেলপমেন্ট এজেন্সির মাধ্যমে হয়েছে। আইদার ওয়ার্ল্ড ব্যাংক অথবা এডিবি অথবা জাইকা অথবা চাইনিজ আ লোনে হয়েছে। তো যেকোনো আপনি তো ভালো করেই জানেন যে আমাদের সাথে ইয়ার্ডির সাথে যেই চুক্তি বৈদেশিক সংস্থাগুলির ঋণ প্রদানকারী সংস্থাগুলোর সাথে হয়েছে। এআইআইবি আরেকটা সংস্থা আছে। তারাও কিন্তু বাংলাদেশের সক্ষমতা যেহেতু শেখ হাসিনার সময় ইমপ্লিমেন্টেশন ক্যাপাসিটি ওয়াজ মাচ হায়ার। তারা তাদের ১ম যে ইয়েটা আ কি বলে এই লোন এআইআইবি অ্যাজ এ ইনস্টিটিউশন আ তাদের ১ম লোনটা কিন্তু বাংলাদেশে দিয়েছে এবং সেটা পাওয়ার সেক্টরে দিয়েছে। হুম? তো এই যে একটা দারুণ সক্ষমতা তৈরি করা হয়েছে। বাংলাদেশের আপনার ঘরে, ঘরে বিদ্যুৎ আ পৌঁছিয়ে দেওয়া হয়েছে। এই পুরো জিনিসটাকে যেটা একটা সাফল্য, সেটাকে একটা কাল্পনিক এটা দুর্নীতির স্যার একটা বলা হচ্ছে। বৈপ্লবিক সাফল্য। এটা আমরা তো স্যার আসলে প্রচারটা করতে পারিনি। এইটা ছিল শুধু সাফল্য না, এটা একটা বৈপ্লবিক সাফল্য ছিল বাংলাদেশের জন্য। না, সেটাকে এবং অবমূল্যায়ন করতে গিয়ে কিন্তু এইভাবে যে ধরেন কাল্পনিক কিছু অভিযোগ তৈরি করা। এই যেমন ধরেন আমার স স ইয়েতে আমেরিকায় ১২ টা বাড়ি, কানাডায় ৪ টা বাড়ি এরকম করে চালায় দিল একটা সুন্দর করে। আপনাকে যদি কোনো যারা ধরেন এখন যারা এই সেক্টরে কাজ করছে, ধরেন নির্যাতিত হয়েছে। শেখ হাসিনার সময়ে এই সেক্টরে ঠিকমতো কাজ পায় নাই। এখনো পর্যন্ত কোনো কাউকে কি দেখেছেন যে বলতে যে এরকম যে আমাকে তো কাজটা দেওয়া হয় নাই বিকজ এটা আ কি বলে নেপোটিজম হয়েছে। আর মেগা প্রকল্প থেকে মেগা দুর্নীতি করার কোনো সুযোগ নাই এই কারণে যে তাদের কন্ডিশন অনুযায়ী আমাদের চলতে হয়। আমি যদি জাইকার লোন নেই তাহলে আমাকে জাইকার কন্ডিশন দিয়ে চলতে হবে। জাইকার কন্ডিশন বা ধরেন ওই যে ওয়ার্ল্ড ব্যাংকের কন্ডিশনটা কিরকম? সেটা হচ্ছে যে আমি লোন অ্যাপ্রুভ করার পর থেকে ইমপ্লিমেন্টেশন পর্যন্ত তাদের বিভিন্ন স্পেশালিস্ট থাকে। প্রকিউরমেন্ট স্পেশালিস্ট বলেন, তাদের মানে প্রত্যেকটা বিল কিন্তু সার্টিফাই না হওয়া পর্যন্ত কিন্তু পেমেন্ট করা হয় না। তাহলে এখানে দুর্নীতির সুযোগটা কোথায়? আচ্ছা এখন যদি সরকারি ইয়েগুলিতে আসে আর বেসরকারি ইয়েতে যদি আমি আ দুর্নীতি করে থাকি, হ্যাঁ? দুর্নীতি করলে তো আমার কস্টটা বাড়বে। তো বেসরকারি উৎপাদন যেগুলি হচ্ছে সেগুলির কস্টটা কি সরকারি উৎপাদন যেটা হচ্ছে তার চেয়ে কম না বেশি সেটা হিসাব করেন, তাহলে তো আপনি পেয়ে যাবেন।
আননেসেসারি এইভাবে কথা বলা, এবং এরপরে দেখবেন আপনি আমি যখন এই কথাগুলো বলবো, কিছু লোক এদের আছে আমাদের 14 গোষ্ঠী উদ্ধার করবে। এমন আজে বাজে ল্যাঙ্গুয়েজে কথা বলে। আমার স্ত্রী বা কন্যারা খুব ক্ষুব্ধ যে আমি কথা বলতে গিয়ে এত গালি খাচ্ছি। তোমার কথা বলা উচিত না। তো আমি বললাম, এখন গালি দিলে তো তাই বলে কি সত্য কথা বলা থেকে বিরত থাকবো? সত্য কথা বলেই যাবো। আর কয়দিনই বা বাঁচবো? বাঁচার আগে এটলিস্ট সত্য কথা বলে গেছে, এটা বলে যদি আল্লাহ গুনাহ মাফ করে, সেটাও একটা বড় কথা। কিন্তু এই যে এইভাবে যে আমরা অপপ্রচার সর্বক্ষেত্রে, হ্যাঁ? সর্বক্ষেত্রে একেবারে মানে one to all। আপনার দেখেন বলতেছে হচ্ছে যে ইয়ে এই আ কি বলে এটা? ওই আ স্ট্যাটিস্টিক্স নাকি ইনফ্লেটেড ছিল, হ্যাঁ? এবং সেটাও আবার একজন ওই যে আ ওম এ ব প্রাক্তন কর্মকর্তাকে দিয়ে বলে রাখলো, আমরা যেভাবে চাই সেরকম করে দেব। স্ট্যাটিস্টিক্স ম্যানিপুলেট করার কোন সুযোগ আছে? এই দিস স্ট্যাটিস এই যে দিস ডেটাস ওয়্যার ভেটেড বাই দি ইন্টারন্যাশনাল এজেন্সিস। আপনি যখন আমাদের যদি দ্বিমত হয় ডেটা নিয়ে, তখন কিন্তু এটা ওপেন ফোরামে আলোচনা হয়। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছেন। এডিবি বিশেষ করে এই আ আ বাংলাদেশের জিডিপি কত হবে, হয়েছে, সেইটা কিন্তু সবসময় কিন্তু আপনার এই ওপেন ফোরাম আছে এডিবি এবং ওয়ার্ল্ড ব্যাংকের। ওখানে সেটা আপলোডেড হয়। ওরা যদি সেখানে যদি দ্বিমত পোষণ করে সেটাও বলে। আমাদেরকে বলা বলছে ম্যানিপুলেটেড। অথচ মজার ব্যাপার হচ্ছে এই কিছুদিন আগে বলছে যে বাংলাদেশের জিডিপি $500 বিলিয়ন ক্রস করেছে। হ্যাঁ? তো বাংলাদেশের জিডিপি যদি $500 বিলিয়ন ক্রস করে থাকে, আর শেখ হাসিনার সময় যদি $450 বিলিয়নে রেখে যায়, তাহলে 50 বিলিয়ন আপনার আ কি বলে গ্রোথ হয়েছে, বেড়েছে। তাহলে এটা রেট কত হয়? চিন্তা করে দেখেন কত? প্রায় 11.11%, তাই না? জি। এটা তো লিটারালি ইম্পসিবল। অসম্ভব ব্যাপার। কি না, কিন্তু এই যে আমাদের বড়, বড় অর্থনীতিবিদরা আমাদের হোয়াইট পেপার করে আমাদের চালু করে দিয়েছে যে আমরা চোর, ছেচর, হ্যাঁ? ওই যে কোন লোক একটা আছে নাকি ইয়েতে ওই যে লন্ডনে বলে যে এরকম ওই তার কাছে নাকি তথ্য প্রমাণ আছে। আমাকে, হ্যাঁ? আমি শুনেছি আরকি, আমাকে নাকি আদানি আ টাকা দিয়েছে। আরে ভাই, তথ্য প্রমাণ যদি থাকে সেটা প্রকাশ করে দেন না। আমার বিরুদ্ধে যদি সেরকম কোনো আপনার অভিযোগ আপনার কাছে থেকে থাকে, why don't you go to public? এবং আপনি YouTube এ তো সবারই অ্যাক্সেস আছে। সোশ্যাল মিডিয়াতে আছে। আমি মনে করলাম ইয়েতে নেই। আপনি পত্রিকাগুলোতে দেন না কেন? আমাদের সম্পদটা কোথায় বৃদ্ধি পেয়েছে সেটা দেখান। আমি তো আমার ট্যাক্স ফাইল গুলি করেছিলাম। আমার এখানে আসার আগ পর্যন্ত। সেখান থেকে আমার প্রকৃত যেই আছে, হ্যাঁ? সম্পদ আছে। এখানে কোনো অসামঞ্জস্য আছে কিনা আপনারা বের করেন না। এইভাবে তো যে আমরা যে ধরেন রাত-দিন কাজ করেছি এবং শেখ হাসিনার এই আ ভিশনে উদ্বুদ্ধ হয়ে উনার সাথে কাজ করেছি। সেটার জন্য এই এই ধরেন আমাদের হাত দিয়ে বাংলাদেশে এই শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। তার জন্য আপনি আমাকে একটা ধন্যবাদ না বলে আমাকে চোর, ছেচর, কনস্ট্যান্ট বলে যাচ্ছেন। এটা হলে তো আপনার সামাজিক কোনো গ্রোথ হবে না বাংলাদেশে। ভালো কাজ করার প্রতি কোনো মানুষের আগ্রহ তৈরি হবে না। আমাদের এই যে শেখ হাসিনার যে ইয়ে যেমন এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আমার কথা ছিল যে মানে ইনিশিয়াল কস্ট ওয়াজ ভেরি হাই। আ কিন্তু আপনি যদি অনেকে বলে যে ওখানে নাকি টাকা খেয়েছে। $5 বিলিয়ন স্যার, হ্যাঁ। $12 বিলিয়ন ঋণ, যেটা 29 সাল থেকে দিতে হবে, মানে শোধ করতে হবে। হ্যাঁ। সেখান থেকে নাকি টিউলিপ সিদ্দিক $5 বিলিয়ন ঘুষ খেয়েছে। এই তো হলো স্যার না, অপপ্রচারের নমুনা। 50% যদি ঘুষে চলে যায় তাহলে আর এইখানে প্রজেক্ট হবে কিভাবে? অথচ না, আপনি তার চেয়েও দেখুন। স্যার বড় কোশ্চেন হলো, টিউলিপ সিদ্দিকী ইউকের সিটিজেন, উনি ওই জায়গায় রাজনীতি করেন। এরা তো জানেই না যে ইউকেতে 5 বিলিয়ন দূরে থাকুক, 5 পাউন্ডও কিন্তু মানে
অসৎ পথে সরকার থেকে লুকিয়ে কোথাও রাখা সম্ভব না, সেই দেশগুলো এমন সিস্টেম। কিন্তু এই অপপ্রচার চালিয়েছে স্যার বছরের পর বছর। আর একটু স্যার যোগ করি, এবং ইউনূস স্যার খেয়াল করবেন, একবার এক সপ্তাহ গিয়ে ইউকেতে বসেছিল, এই যে যখন তারেক রহমানের সাথে তার বৈঠক হলো, শুধু বলছে যে সে দলবল নিয়ে গেছে এই শেখ হাসিনার টিউলিপ সিদ্দিকের পাচার করা টাকা নিয়ে আসবে। 2 বছর হয়ে গেল, কোথাও থেকে একটা টাকা ওরা, এই যে পাচার করা বলে যেটা, $1 আনতে পারে নাই। বাংলাদেশে এখন পর্যন্ত একমাত্র পাচার করা টাকা এসছে, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকো, এই দুইজন ব্যক্তির টাকা, পাচার করা টাকা বাংলাদেশে এসছে, ডকুমেন্টেড। আর কোনো ব্যক্তি কিন্তু কারো পাচার করা টাকা আজ পর্যন্ত আনতে পারে নাই। কিন্তু দেখেন স্যার, এই সরকারের মন্ত্রীগুলো এখনো বলে যাচ্ছে যে তারা এই শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারের পাচার করা টাকা আনবে। তা এনে দেখিয়ে দেন, আমরা তো দেখতে চাই। আমরাও তো দেখতে চাই, আমি তো স্বীকার আমরাও দেখতে চাই স্যার, যে বলুন স্যার। টাকাটা কোথায় গেছে সেটা আপনারা একটু বের করে দেন। হ্যাঁ, তথ্য তো শুধুমাত্র বলছেন আন্তর্জাতিক সংস্থা এগুলো, এই যে ধরেন পুরো একটা কনসার্টেড এফোর্ট এর মাধ্যমে, হ্যাঁ, এইভাবে আমাদের সবার চরিত্র হনন করা, এবং আমাদের চরিত্র হনন করেছে ভালো কথা। আপনার জাতির এভাবে, মানে আমি যেটা অর্জন করেছি জাতি হিসেবে, আমি যেই পাকিস্তানিরা আমার ঘরে এসে আমার মা-বোনের ইজ্জত নষ্ট করে নিয়ে গিয়েছে, আমাকে হত্যা করেছে, ইসলামের নাম করে আমাকে হত্যা করেছে। আচ্ছা বুঝলাম, ইসলামের নাম করে আপনি হিন্দু মেরেছেন, তাহলে হয়তো একটা কথা ছিল। মুসলমান কেন মেরেছেন আপনি? আপনার এই যে পাকিস্তানিরা কিন্তু বেসিক্যালি হলো, যদি হিসাব করে দেখেন, একটা মুসলিম রাষ্ট্র হিসেবে সবচেয়ে বেশি মুসলমানদের হত্যা করেছে, হ্যাঁ, সমস্ত পৃথিবীতে। তো এখন সেখান থেকে আমি যখন প্রমাণিত যে বঙ্গবন্ধুর এই যে স্বাধীনতার ডাকে আমরা সবাই উপকৃত হয়েছি, জাতি উপকৃত হয়েছে, মানুষ উপকৃত হয়েছে কম্পেয়ার টু দেয়ার এবং ওরা যখন আমাদেরকে নিয়ে বলা শুরু করছিল একসময়, যে আমাদেরকে মানে ঠাট্টা মশকরা করতো, আমাদেরকে প্রশংসা করা যখনই শুরু করেছে, তখনই শুরু হলো যে এই শেখ হাসিনা বা স্বাধীনতার যারা সপক্ষের শক্তিকে অবমূল্যায়ন করা। এবং প্রতিটা ক্ষেত্রে কোথায় আপনার ধরবেন, যেগুলো হচ্ছে বললাম তো তৈরি করা। আপনার যেমন ধরেন এই যে হোয়াইট পেপারের একটা জায়গায় আছে যে আমাদের এখানে $35 বিলিয়ন ইনভেস্ট হয়েছিল ইয়েতে, পাওয়ার সেক্টরে। ওখানে 10% কমিশন আদান প্রদান হয়েছে। সেই হিসেবে মানে $3.5 বিলিয়ন চুরি হয়েছে। হ্যাঁ, একটা অধ্যাপক বলে দিচ্ছে, সে কিন্তু একসময় ছিল, এই যে আপনার জ্বালানি বিশেষ সহকারী ছিল তত্ত্বাবধায়ক সরকারের সময়। এবং একটা মজার ব্যাপার হচ্ছে, এই যে আমরা বলি না, আপনি কি দেবপ্রিয়র কথা বলছেন স্যার? না ওই যে প্রফেসর তামিম, হ্যাঁ, ও তামিম, আচ্ছা, হ্যাঁ বুঝেছি স্যার। সে সেই ইয়েটা করেছে। এবং আমি কোথাও কিন্তু সোর্স পেলাম না। আপনি দেখেন আমাদের একাডেমিক লাইনে বলেন বা সরকারে বলেন বা আদালতে বলেন, আপনার বার্ডেন অফ প্রুফ কার? যে অভিযোগ আনবে তার। যে অভিযোগ আনবে তার। তো আপনি আমাকে প্রুফটা কি দিলেন? খালি অভিযোগটা করে যাচ্ছেন, তাই না? তো এখন এইভাবে মানে কি বলবো, এটা তো আর মানে মানে খুব অবাক লাগে। তবে হ্যাঁ, আমাদের স্যার বলতে হবে আসলে কথাগুলো, আমাদের কণ্ঠ যত ক্ষীণ হোক স্যার, আমরা কিন্তু চেষ্টা চালিয়ে যাব। এবং আপনারা যদি স্যার সহযোগিতা করেন, আমি অন্তত এটা একটা জেদের বসে নিয়েছি যে যেইভাবে অপপ্রচার করে শেখ হাসিনা সরকারকে ফেলে দিয়ে দেওয়া হয়েছে, আমি বিশ্বাস করি আমরা যদি, আমাদের তো আসলে মিথ্যা বলার কিছু নাই এখানে, হ্যাঁ। আমরা সত্য বলে নিশ্চিতভাবে আবার ন্যায় বিচারটা আমরা স্যার প্রতিষ্ঠা করতে পারবো। তারপরে আমি হচ্ছে এটাই বলছে বিশ্বাস যে করি স্যার। ২০০০ হত্যা করেছে শেখ হাসিনা। হ্যাঁ? যেমন আমি হত্যাকাণ্ডের কিন্তু একজন আসামি। তো জি তখন স্যার, আমি আপনিও করেছি। হ্যাঁ। হত্যাকারী। এখন ধরেন এই যে এই প্রক্রিয়াটা চালু করেছে আমাদের মহান আ নোবেল বিজয়ী, যে প্রক্রিয়াটা চালু করেছে হিংসার। আজকে
আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না, বাচ্চা বাচ্চা ছেলেরা যে সমস্ত কমেন্ট করছে একজন মন্ত্রী বা এ সম্পর্কে, হ্যাঁ ভাই, যেটাই হোক না কেন, ভব্যতা সভ্যতা এটা তো রেখেই আমরা সমাজে থাকার কথা, তাই না? এটা তো স্যার জঙ্গি উত্থানকালে চলে গেছে। যেই পরিমাণ গালি জামাতে ইসলাম, শিবির, জঙ্গি বাংলাদেশে নিয়ে এসছে, না, না, তো পুরো এটা তো ফ্যাশন যেটা হয়ে গেছে। বললেন স্যার, সভ্যতাটাকে পুরো ধ্বংস করে দেওয়া হয়েছে। বাংলাদেশকে তো শুধু একভাবে আসলে 2024-এর জঙ্গি উত্থান ধ্বংস করে নাই, অর্থনৈতিকভাবে ধ্বংস করেছে, সামাজিকভাবে ধ্বংস করেছে, হ্যাঁ, সাংস্কৃতিকভাবে ধ্বংস করেছে, আমাদের ইতিহাসের চিহ্ন মুছে অলমোস্ট দিয়েছে তারা। সব বঙ্গবন্ধুর সব ভাস্কর্য ওরা ভেঙে ফেলেছে, সবকিছু, কোনো কিছু আর কিন্তু অবশিষ্ট নাই স্যার। না, তো আমি তো বললাম ধরেন শেখ হাসিনা অপরাধ করেছে, কিন্তু বঙ্গবন্ধু কি অপরাধ করেছে? ৭১-এর মুক্তিযুদ্ধ কি অপরাধ করেছে? আপনারা যে বলছেন যে ২,০০০ মানুষ মেরে ফেলেছে, আচ্ছা বুঝলাম ২,০০০ মানুষ মেরেছে যদি যুক্তির খাতিরে। তো ৩০ কোটির কি অবস্থা হবে? বলে যে ৩০ কোটি আসলে ভুল করে বঙ্গবন্ধু ওই লাখ রে মিলিয়ন বলছে। আচ্ছা স্যার ৩ লাখ মানুষ মারা গেছে ধরলাম। ৩ লাখ মানুষ কি মানুষ না? না, যদি এগুলো স্যার তো ২,০০০ ২,০০০ তো বলে না, এক একবার এক এক, কেউ ৫,০০০ বলে, কেউ ৮০০ বলে, কিন্তু তদন্ত করলো না কেন? প্রতিটা লাশের সুরতহাল হলো না কেন? সেগুলি ইয়ে করবে কিভাবে? তখন তো আমাদের এই যে বললাম না, আমরা যেটা ধরেন সারাক্ষণ কথায়, কথায় ব্যস্ত ছিলাম যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ বা একে ভুল ধরার জন্য, এরা হঠাৎ করে যেন সবাই আ একটু ক্লান্ত হয়ে পড়েছে। যে একটু ঘুমিয়ে নেই। ন্যাপ নিচ্ছেন এনারা সবাই। হ্যাঁ? কিন্তু এই ন্যাপ নিতে গিয়ে যে দেশের ১২টা বাজতেছে এই জিনিসটা কেউ খেয়াল করছে না। বুঝছেন না? আরেকটা মজার ব্যাপার হলো, আপনিও তো কানাডায় আছেন, আমি আমেরিকায় আছি। বিদেশে বসে, বসে সারাক্ষণ বাংলাদেশকে গালি দেওয়া মনে হয় একটা ফ্যাশন হয়ে গেছে। হ্যাঁ? যারা হয়তো গালি আমরা দিয়ে কিন্তু স্যার তারা ২৪-এর জঙ্গি উত্থান ঘটিয়ে ফেলেছে। গালি দিয়ে, অপপ্রচার দিয়ে, সম্পূর্ণ মিথ্যা এবং কুরুচিপূর্ণ কথাবার্তা বলে, মানুষের চরিত্র হনন করে। বিএনপি যদিও এই ২৪-এর জঙ্গি কোয়ালিশনের একটা মেম্বার, তাদেরও কিন্তু কোনো জায়গায় ছাড় দিচ্ছে না। এই যে মির্জা আব্বাস সাহেবকে অসুস্থ করে ফেলেছে একটা জঙ্গি, হুম, তো এরাও স্যার ভুগতে থাকবে। আমাদের কাজটা হলো স্যার, আমি বিশ্বাস করি আমরা যদি মানুষের কাছে আমাদের সত্য কথাগুলো তুলে ধরতে পারি, শেখ হাসিনা যেটা বলেছেন যে মানুষই বিচার করবে, আসলে আমরা সেই বিচারটা করার জন্য আমরা এটা, আমাদের কাজ হলো যে আমরা মানুষের কাছে সত্য তুলে ধরতে চাই। এবং আওয়ামী লীগের যারা কর্মী আছেন প্রত্যক্ষ, আমি নিজেও একটা ঘোষণা দিয়েছি, আমি আওয়ামী লীগে যোগদান করেছি। আপনি যেটা বলেছেন স্যার যে আমরা তো চাকরি করেছি সঠিকভাবে, কিন্তু আমি যেই দিন শেখ হাসিনাকে তার ফাঁসির আদেশ হয়, সেই দিন আমি ফেসবুকে ঘোষণা করেছি আমি আজকে থেকে আওয়ামী লীগে যোগদান করলাম। আচ্ছা, যাই করি, আমাদের কাজ হলো আসলে স্যার মুক্তিযুদ্ধের বাংলাদেশটাকে উদ্ধার করা। কারণ এটা ২০ কোটি বা ১৮ কোটি যাই বলি না কেন, আমরা এতগুলো মানুষের জীবন এখানে জড়িত। সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশকে বঙ্গবন্ধু স্বাধীন করেছেন, আওয়ামী লীগ স্বাধীন করেছে। সুতরাং এই বাংলাদেশ যদি ধ্বংস হয়ে যায়, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হিসাবে স্যার, আমি আপনি, আমাদের চাহিদা আসলে খুবই কম। আমরা তো ওই ওই বাংলাদেশটা দেখতে চাই, আমাদের ব্যক্তিগত লাভ আর আসলে আর কিছু নাই। সেই জন্য আমাদেরকে স্যার খেটে যেতে হবে। আমাদের দুর্ভাগ্য সৌভাগ্য যেটাই হোক, আমাদের কাঁধে এটা এসে পড়েছে। আমি মনে করি যে স্যার এটা আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। আজকে যদি স্যার আপনি থামতে চান থামতে পারেন, বলতে চাইলে বলতে পারেন, তবে অনুরোধ থাকবে স্যার মাঝে মধ্যে যোগ দিবেন। এবং আপনারা তো স্যার ইনস্টিটিউশন এক একটা, আপনাদের অনেক তথ্য জানা আছে, এবং একজন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হিসাবে আপনি অনেক কথা বলতে পারবেন, যেটা অনেকের কাছ থেকে পাওয়া যায় না। আওয়ামী লীগেরও অনেক মন্ত্রী এমপি আছে, তারা ঠিক ওই ওই জায়গাটায় অনেকের কিন্তু খাপ খায় না, অনেক ভুল ত্রুটি তো ছিল। তা আপনার সহযোগিতা চাই স্যার, ভবিষ্যতে আসবেন আবার স্যার, আমাদের চেষ্টা থাকবে যতদূর আমরা আপনার কথা বা যারা আসবেন তাদের কথা আমরা যাতে পৌঁছে দিতে পারি। অত্যন্ত আকস্মিকভাবে স্যার আপনার কাছে ধর্ণা দিয়েছি, আপনি পজিটিভলি এটা গ্রহণ করেছেন, আপনাকে স্যার ধন্যবাদ জানাচ্ছি। যদি স্যার আপনি কিছু বলতে চান বা শেষ করতে চান, আপনার উপর নির্ভর করে স্যার। মানে একটা কথা বলেই শেষ করি, সেটা হচ্ছে যে আমার জানা মতে আ এই যে ৩৫ কোটি টাকা বা এই বিল যেগুলি ছিল মেক্সিমামই পরিশোধ করা হয়েছিল সরকারিভাবেই। আর আমাদের মহান আ কি বলবো আন্তর্জাতিক নেতা উনি যাওয়ার সময় কিন্তু বিল পরিশোধ না করে চলে গেছে। একটু খোঁজ নিয়ে দেখতে পারেন। উনার ইউনুস, হ্যাঁ, ইউনুস বিল, আচ্ছা স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, তার যে তার
এই যে যার যে খরচ একই প্রিভিলেজ অ্যাক্টের অধীনে পেয়েছে, তো অনেক বিল নাকি পেন্ডিং রেখে চলে গেছে, হ্যাঁ, যেটা তার উচিত ছিল যাওয়ার আগে দিয়ে যাওয়া, যেটা সে করে নাই। কারণ দেওয়ার অভ্যাস মনে হয় তার কম আছে আর কি। সে তো স্যার অর্থ গৃহণু। আমাদের ইউনুসকেও কিন্তু স্যার জাতির সামনে তুলে ধরতে হবে, তার অনেক অজানা কাহিনী, অনেক কিছু আছে। আমরা চেষ্টা করব। তবে একটা জিনিস স্যার বলতে পারি, আমার এই ইউটিউব থেকে কোনো ধরনের অপপ্রচার, অপ্রয়োজনে মানুষের সাথে অশোভন আচরণ, অসভ্য ব্যবহার, গালিগালাজ, এগুলোর উপর আমরা নির্ভর করি না। আমরা সৃষ্টিশীলতার পথে, আমরা সভ্যতার পথে, আমরা ইতিহাসের পথে থাকব এবং সত্য কথাগুলো আমরা মানুষকে জানানোর চেষ্টা করব। এটা আমাদের প্রতিজ্ঞা। কিন্তু আমরা মুক্তিযুদ্ধের বাংলাদেশ ফেরত চাই, কারণ কোন রাষ্ট্র যেটা মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে সেটা ভিন্ন পথে বেঁচে থাকতে পারে না। যেটার ফল আমরা দেখতে পাচ্ছি, এই জঙ্গিদের হাত থেকে ইউনুসের হাত থেকে বিএনপি, কেউ কিন্তু স্যার মানুষের যে ডে টু ডে প্রবলেম সেটার কোনো সমাধান কিন্তু করতে পারছে না। আমির খসরু মাহমুদ চৌধুরী যে বাজেট দিয়েছে, বাজেট সম্পর্কে আপনি স্যার অন্য জায়গায় আলোচনা করেছেন, সেটা বলতে চাই না, কিন্তু এই যে 6.5% টার্গেট করেছে জিডিপি প্রবৃদ্ধি, আমরা 1 বছর পরে দেখব কোথায়। ইউনুস তো এসব বলে টোলে প্রতারণা করে 3.5% জিডিপি করে প্রবৃদ্ধি করে সে কিন্তু চলে গেছে। তা আমরা আসি প্রহরারত। তবে আমি এটাও ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, দারিদ্রে যাকে সে মিউজিয়ামে পাঠানোর কথা বলেছে, হ্যাঁ, সে 18% থেকে তারই হিসাব অনুযায়ী তার সময়ে 28% উঠিয়ে নিয়েছে দরিদ্র মানুষের 18% থেকে 28%। 28%। এই হলো আমাদের দারিদ্র ইয়েতে পাঠানোর, মিউজিয়ামে পাঠানোর ব্যক্তির অবদান জাতির প্রতি। তারপরেও কিন্তু আমরা সহজে কিছু বলবো না, কারণ হচ্ছে উনি কি বলে মনে করেন যে বিদেশের শক্তির তার পিছনে আছে এবং কি বলে বিদেশি ডিগ্রি আছে, প্রভাবশালী ব্যক্তি। তো আমার একটা কথা হচ্ছে যে আমাদের ওই যে বাঙালি, আমার মা বাবা যিনি মানে আমাদের যারই যেভাবে পিতামাতা থাকুক না কেন, যেই সেই হলো আমার জন্য পূজনীয়। মানুষের ওই বিদেশের ডিগ্রি বা বিদেশের আমরাও বিদেশের ডিগ্রি নিয়েছি, কিন্তু দেখেন একটা মজার ব্যাপার হচ্ছে, সরি আবার একটু হয়তো লম্বা হয়ে গেল, সেটা হচ্ছে অসুবিধা নেই স্যার, আমার সমস্যা নেই স্যার, আপনি যতক্ষণ বলতে চান। বিদেশি বিলাসিতা ত্যাগ করে উনি দেশে চলে এসেছেন, হ্যাঁ। তো আমরা কি এখানে ডিগ্রিটা কি ইয়ে থেকে নিয়েছিলাম, রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিলাম? আমাদের কি ইয়ে ছিল না? আমরা কি আমাদের ভালো ইনকাম ছিল না? এবং আমরা তো ডলারেও ইনকাম করেছি। তারপরে কিন্তু সেই ডলারের মোহ ত্যাগ করে দেশের জন্য কাজ করার চেষ্টা করেছি। এখন হঠাৎ করে যেমন আপনি যেমন ধরেন এই যে ফরেন সার্ভিসে যখন জয়েন করেছেন, আপনার মানে পিতামাতা, পরিবার, আত্মীয়স্বজন বলেন বা এই কি বলে পাড়া প্রতিবেশী সবাই খুশি হয়েছে যে হারুন হয়েছে, আমাদের হারুন ফরেন সার্ভিসে গিয়েছে। তারপরে আপনি কাজ করে অ্যাম্বাসেডর পর্যন্ত হয়েছেন। আমরাও কাজ করে এই যে মুখ্য সচিব পর্যন্ত হয়েছি। মনে করেছি যে একটা আমরা গ্লোরিয়াস লাইফ লিড মানে পেয়েছি, লাইফ পেয়েছি এবং দেশের জন্য কাজ করেছি। এখন হঠাৎ করে হয়ে গেলাম হচ্ছে চোর-ছেচর। শুধুমাত্র কেন? কারণ এই যে শেখ হাসিনা যেই দেশে উন্নয়ন করেছে, সেই উন্নয়নটাকে অবমূল্যায়ন করতে হবে। অতএব এখানে যাই সম্পৃক্ত ছিল, এই যে যেমন দেখেন এই যে দেবপ্রিয় কথায়, কথায় শুধু আমলাতন্ত্রের গালাগালি করে, হ্যাঁ? আমলাতন্ত্র ছাড়া কোন দেশ আছে এরকম কি পৃথিবীতে? আপনি একটু উদাহরণ দেন তো। তারপরে যেমন ধরেন এই যে কতগুলি শব্দ শিখেছে, থেকে করেছে তো আপনার ওই যে রাশিয়া থেকে, মস্কো থেকে পিএইচডি করেছে, অলিগার্ক ওখানে একটা শব্দ ব্যবহার করে এখানে ইদানিং নতুন ভাবে বাংলাদেশে অলিগার্কি তৈরি হয়েছে। কিন্তু এই দেবপ্রিয় নিজেই তো একজন মেম্বার অফ অলিগার্ক হয়ে দাঁড়িয়ে গেছে, বড় সড়ো। মানে সে যখন আপনার ছিল, এই যে কি বলে ওই পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ ছিল, তো অথর্ব, আমি স্যার দেখেছি তখন তাকে। এরা কথা বলতে পারে সুন্দর করে, শুধু একটা জিনিস এদের সম্পদ, কথা বলতে পারে। ইউনুস কথা বলতে পারে, এই দেবপ্রিয় কথা বলতে পারে, সলিমুল্লাহ, এরা সবাই কথা বলতে পারে। সব বাটপারগুলো এক জায়গায় জড়ো হয়েছে কথা, কিন্তু যোগ্যতা বলতে এদের কিছু নেই। এবং দেবপ্রিয় যে কত অযোগ্য, ও যখন এই চাকরি করছে,
কি বলে যে জেনিভাতে, তখন কিন্তু স্যার আমি দেখেছি একেবারে স্বচক্ষে। যাই হোক, আজকে মনে হয় এই এতটুকু বলে, এই কারণ এদের প্রতি আমার মানে ইয়েটা, এই যে সমালোচনাটা তাদের প্রতি, কারণ ইউজুয়ালি আমরা করি না, কারণ হচ্ছে যে ধরেন বিশিষ্ট কি বলে এটা, অর্থনীতিবিদ, অতএব কথা বলাটা ঠিক হবে না মনে হয়। কিন্তু আসলে এদের কারণে আমাদের দেশটা এই অবস্থাতে যাচ্ছে এবং এরাই কিন্তু আপনার ইয়ে হয়ে দাঁড়িয়েছে। এই যে দেখেন দেবপ্রিয়, এই যে মেগা, ওই মনে হয় বলেছিল যে মেগা প্রকল্প, মেগা দুর্নীতি, হ্যাঁ? অথচ এটার সাথে কোনো সাবস্টেন্স নাই, প্র্যাকটিক্যালিটি। তারপরে হচ্ছে যেমন আরেকটা জিনিস বলেছিল, সেটা হচ্ছে যে এই যে বাংলাদেশের নাকি আ কি বলে ম্যাক্রো ইকোনমিক ফান্ডামেন্টালস নষ্ট হয়ে গেছে। অথচ বাংলাদেশে শেখ হাসিনার সময় ম্যাক্রো ইকোনমিক ম্যানেজমেন্টটার জন্য কিন্তু প্রশংসিত হয়েছে। মানে যত স্ট্রং পয়েন্ট ছিল সেখানে আঘাত করা শুরু করেছিল। এটা কিন্তু আমি যখন ওনার সাথে মুখ্য সচিব হিসেবে কাজ করি, ওনাকে কিন্তু বারবার বললাম, ওরা কিন্তু সবাই মিলে আপনার যে স্ট্রং পয়েন্ট গুলো আছে সেখানেই কিন্তু ইয়ে শুরু করেছে। হ্যাঁ? সো এই সেম জিনিস কিন্তু আপনার এখানে কিন্তু বারবার হচ্ছে। এই ওরা কিন্তু মানে খুব প্ল্যান করেই যেটা সাফল্য সেটাকেই কিন্তু প্রশ্নবিদ্ধ করে ওনাকে আজকে এরকম করে নামিয়ে নিয়েছে। আর কথায়, কথায় বললাম না যে এই ১ম এ আপনাকে যেটা বলেছিলাম, সকলের কথায় এরকম মনে হয় যে এই যেমন আপনার একটা জিনিস মনে আছে কিনা হঠাৎ করে মনে পড়ল। সেটা হলো বাংলাদেশের রিজার্ভ। আরে মনে ভাই, আছে এমন স্যার। একটা শুরু করেছিল, মনে হয় রিক্শাওয়ালা রিক্সা বের করার আগে জিজ্ঞেস করতো আজকের রিজার্ভ কত? হ্যাঁ? আপনি জানেন এই যে মনমোহন সিং যখন আপনার ফাইন্যান্স মিনিস্টার হিসেবে জয়েন করেছিল, আ নরসিমা রাও সম্ভবত তখন ইয়ে ছিল, নাকি বাজপেয়ী হুম। ছিল। না, হ্যাঁ? নরসিমা রাও হবে। নরসিমা রাও। তো তখন ভারতের আ রিজার্ভ ছিল হচ্ছে $2 বিলিয়ন। হুম? 2 এখন বিলিয়ন? 2 বিলিয়ন। হ্যাঁ? তো বেশি দিন আগের কথা না, 92-3 হবে। মানে ফার্স্ট যখন তিনি ফাইন্যান্স মিনিস্টার হয়েছিল, রাইট? তখন সেখান থেকে কিন্তু আপনার এই এখন বর্তমানে মনে হয় 360 বা 400 এর কাছাকাছি তাদের ফরেন রিজার্ভ আছে। এখন ফরেন রিজার্ভ কমে গেলে দেশ ধ্বংস হয়ে যাবে, হ্যাঁ? দেশের অর্থনৈতিক সমস্যা পড়তে পারে। এই একটা ইস্যুকে মানে এমন বানিয়ে দিয়েছিল, হ্যাঁ? তারপরে হচ্ছে আরেকবার মনে আছে কিনা আপনার, ওই যে বলে যে টাকা পাওয়া যাবে না, টাকা চলে যাচ্ছে। তো সেইজন্য কিন্তু ওই যে সবাই বিদেশ থেকে পর্যন্ত গিয়ে টাকা তোলা শুরু করেছে। তখন তখন এই যে এই ইয়েটাকে রোধ করার জন্য কিছু অতিরিক্ত টাকাও ছাপানো হয়েছে। শুধুমাত্র এই যে অপপ্রচার, হ্যাঁ? এই জিনিসটা আমার মনে হয় আমাদের সবারই একটু আরেকটু নজর দিতে হবে আরকি। তো থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় আ আমরা যেটা প্রত্যাশা করেছিলাম তার চেয়ে বেশি কথা হয়ে গেছে। স্যার আপনাকেও অনেক ধন্যবাদ। আবার ডাকবো, আশা করি স্যার সাড়া দিবেন। আর আমাদের কাজটা, আমার এই প্রোগ্রামটার নামই হলো স্যার শেখ হাসিনার জন্য। কেন স্যার? আমার মনে হয় যে আসলে আমাদের শেখ হাসিনার জন্য কিছু করা উচিত। উনি বাংলাদেশকে যা কিছু দিয়েছেন, তার বিপরীতে তাকে যেভাবে অপমান করা হয়েছে 2024 সালে, এইটা আমাদের অনেকেরই অত্যন্ত, আমরা মর্মাহত হয়েছি। এখান থেকে আমি মনে করি যে সকল অপপ্রচারের আমরা জবাব দিব, যতটুকু পারি জবাব দিব, যতটুকুই পারি মানুষের কাছে পৌঁছে দিব। কিন্তু আমাদের চেষ্টাটা স্যার অব্যাহত থাকবে এবং মাঝে মাঝে স্যার আসবেন, আশা করি স্যার আমরা অত্যন্ত, এবং আবারও বলছি, আমরা বস্তুনিষ্ঠতা সততার মধ্যে জবাব দিব। আমরা কোনো অপপ্রচারের জবাব, অপপ্রচার এবং মিথ্যার জবাব, মিথ্যা দিয়ে দেয়া, এগুলোতে বিশ্বাস করি না। আর যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তাদের পক্ষে আছে ইতিহাস, তাদের পক্ষে আছে সভ্যতা। আমাদের মিথ্যার আশ্রয় নেওয়ার প্রয়োজন হবে না। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ আপনারা আলোচনা শুনলেন। ডক্টর আহমেদ কায়ে কাউস একজন অত্যন্ত বলিষ্ঠ সচিব এবং প্রখ্যাত আমলা, সৎ আমলা। উনি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসাবে পরবর্তীতে তিনি বিশ্ব ব্যাংকেও চাকরি করেছেন। স্যার আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ বন্ধুরা আপনাদেরকেও, যারা শুনছেন এবং যারা শুনবেন। থ্যাংক ইউ।